আসসালামু আলাইকুম এভরিওয়ান। 16 বছর পর গল্পের 8 নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই আছে এখানে, বাবা, ভাইয়া আর আঙ্কেল মানে ইসির বাবা কিছু নিয়ে আলোচনা করছে। আলোচনার মূল বিষয় তাদের অফিস ব্যবসা এইসব, আর অন্যরা তাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি গিয়ে এক কাপ কফি চেয়ে নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসছি। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভাবি বলল আমি দেখছি। মা বলল আচ্ছা যাও। দরজা খুলে দেখে একটা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে, হাতে একটা ভারী ব্যাগ আর কাঁধে একটা গিটার। সে বলল এটা কি আফজাল আল ইমরান আঙ্কেলের বাড়ি? ভাবি বলল জি, আপনাকে তো চিনলাম না। সে বলল জি আমি সুজন, রাজদীপের বন্ধু। ভাবি বলল আচ্ছা ভেতরে আসুন। ভাবি একটা লোককে ভেতরে নিয়ে আসছে দেখে সবাই সেদিকে তাকায়, আর আমি উঠে গিয়ে ছেলেটার সাথে হাত মেলাই। সে আমাদের ডিপার্টমেন্টের একজন ভারপ্রাপ্ত অফিসার। কাজের সূত্রে ওর সাথে পরিচয় হলেও আমরা মোটামুটি বন্ধুর মতো। আমি বললাম দোস্ত আয়। আঙ্কেল ও হলো আমার বন্ধু সুজন, যার কথা কাল ভাবি বলেছিল। বাবা বলল ও আচ্ছা বসো বসো। এভাবে সবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়ে আমি ওকে আমার রুমে নিয়ে আসি। আমি বললাম এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কথা বলছি। সুজন বলল ওকে গুরু। সুজন ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে এগোলে একজন এসে আমাদের দুজনকে নিচে যেতে বলে। আমি সুজনকে নিয়ে নিচে চলে যাই। সবাই খাবার খাচ্ছি। কিছুক্ষণ পর ইসি এসে একটা চেয়ার টেনে বসে পড়ে। সবাই চুপচাপ খাবার খেয়ে চলেছে। হঠাৎ ভাইয়া বলে তা মিস্টার সুজন তুমি কি করো? ভাইয়ার কথাটা শুনে ইসি ঘাড় উঁচু করে সুজনের দিকে তাকায়, ভ্রুযোগল কুচকে বোঝার চেষ্টা করছে ছেলেটা আসলে কে। শত হলেও পুলিশের চোখ বলে কথা। সুজন বলল আপাতত কিছু করছি না, শহরে নতুন এসেছি, দেখা যাক, আগে তো ভালো করে দেখে নেই। আঙ্কেল বলল ঠিকই, আগে শহর চিনে নাও। আমি তো শুনলাম তুমি কিছুই চিনো না আর বারবার বিপদে আটকে যাও। সবাই কথা বলছে আর আমি শুধু ইসির রিয়াকশন দেখছি, কারণ ও খুব ভালো করেই জানে আমি কাল কোনো বন্ধুর কাছে যাইনি। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি আমার রুমে, কিন্তু সুজন আসতে পারেনি। ড্রয়িং রুমে সবার সাথে গল্প করতে বসেছে। আমি ল্যাপটপে কাজ করছি। হঠাৎ পানির প্রচন্ড তৃষ্ণা পায়, অথচ জগটা দেখি খালি। এত পানি কখন খেয়ে ফেললাম বলেই জগটা নিয়ে রুম থেকে বেরিয়ে একটু এগোতে ইসির সামনাসামনি হয়ে যাই। আমি কোনো রকমে ওকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আমার হাতে একটা হ্যাচকা টান মেরে কিছুটা পেছনে নিয়ে আসে। জায়গাটা আমার আর ভাইয়ার রুমের মাঝামাঝি অংশে খালি জায়গা। ইসি দেওয়ালের সাথে আমার হাত চেপে ধরে আছে। যদিও ও প্রচন্ড জোরে চেপে ধরেছে, তবুও আমি চাইলে নিজেকে ছাড়িয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছে করছে না। আমি বললাম কি করছেনটা কি আপনি? ইসি বলল একদম চুপ, সোজা হয়ে দাঁড়ান। আমি বললাম মানে? আমি কিন্তু চিৎকার করব। ইসি বলল মেরে এখন নাকটা ফাটিয়ে দেব বলে দিলাম। ড্রামাটা আপাতত আমার সামনে করা বন্ধ করুন। আমি বললাম কিসের কথা বলছেন আপনি? ইসি বলল জাস্ট স্টপ দিস। কে আপনি? কেন নিজের পরিচয় লুকাচ্ছেন? আমি বললাম ম্যাডাম আমি বুঝতে পারছি না আপনি কি সব বলছেন। ইসি বলল আমার পরিবারের মানুষগুলোকে সহজ সরল পেয়ে আপনি তাদের বোকা বানাচ্ছেন, তাদের ইমোশনটাকে কাজে লাগিয়ে নিজের কাজ করে নিচ্ছেন। আমি বললাম কিসের ইমোশন? ইসি বলল একদম নেকা সাজার চেষ্টা করবেন না। আমি বললাম আমি সত্যি বুঝতে পারছি না আপনি ঠিক কোন ইমোশনের কথা বলছেন। ইসি বলল এ বাড়ির লোক আপনাকে তাদের ছোট ছেলের স্থানটা প্রায় দিয়েই দিয়েছে। আমি বললাম এটা কি আমার দোষ ম্যাডাম? ইসি বলল দোষ গুণ বুঝি না, বুঝতে চাই না আপনি কে, কি করেন, এগুলোর মুখস্থ আমি খুব শীঘ্রই খুলে দেব। আমি বললাম আপনি আমায় ভুল বুঝছেন। ইসি বলল জাস্ট শাট আপ, এই বাড়িতে থাকুন, খাওয়া দাওয়া করুন, ঘুরে বেড়ান, তবে এই বাড়ির কারো ক্ষতি করার প্ল্যান যদি করে থাকেন তো সেটা অচিরেই শেষ করে দিন, না হলে এর ফল ভালো হবে না। আমি আর কিচ্ছু বলতে পারছি না। শেষ পর্যন্ত ও আমায় এতটা নিচে নামিয়ে দিল, আমি আর নিজের পরিবারের ক্ষতি করার প্ল্যান করব? এটা ভাবলি কি করে ইসি? কথাগুলো আমি মনে মনেই ভাবছি। ওরই বা দোষ কি? ও তো আর জানে না আমি কে। আমি ঠাই এখানেই দাঁড়িয়ে আছি। ইসি চলে যেতে নিয়ে আবার কি ভেবে যেন ফিরে এসেছে। ইসি বলল আর একটা কথা কান খুলে শুনে নিন এবং মাথায় ঢুকিয়ে নিন, আদির জায়গাটা নেওয়ার কথা ভুলেও ভাববেন না। এই বাড়ির লোকেরা আপনাকে আদির স্থান দিলেও আমি কোনোদিন সেটা হতে দিব না। এবারও আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি, আর ও আমার উত্তরের অপেক্ষা না করেই চলে যায়। আমি বোকার মতো ওর যাওয়ার দিকে চেয়ে আছি। ভিডিওটির এ পর্যায়ে আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ওয়ানেক্সের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিতে চাই, যেখানে আমার কয়েকজন বন্ধু রাহাত, জয়, হাবিব ওরা অলরেডি অ্যাভাটার গেম খেলছে আর নিজেরাই আয় করছে। এই অ্যাপে আপনারা সমস্ত লাইভ ম্যাচের লাইভ ও ফলাফল দেখতে পারবেন, এমনকি স্কোর অনুমান করে উপার্জন করতে পারবেন। আর ওয়ানেক্স অ্যাভাটার গেমে রয়েছে আকাশ ছোঁয়ার আয় করার সুযোগ। এক ক্লিকে প্লেন উড়াও, টাইম বুঝে ক্যাশ আউট করো, যত বেশি সময় অপেক্ষা তত বেশি ইনকাম। আর এখন চলছে দুনিয়া কাঁপানো অফার। পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান এফ ইউজ করো, তাহলেই তুমি পাবে প্রথম ডিপোজিটে 200% বোনাস আপ টু 12,000 টাকা পর্যন্ত। সেই সাথে আরো রয়েছে 2,10,000 টাকা পর্যন্ত বোনাস সহ ফ্রি বোর্ড বোনাস পাওয়ার সুযোগ। তাই আমি বলবো একবার চেষ্টা করে দেখুন, অনেকের ভাগ্য পরিবর্তন হয়েছে, আপনারও হয়ে যেতে পারে।
পারে, আর বিকাশ নগদ বা রকেট ইউজ করলে জমা আর উত্তোলন দুইটাই হবে ঝামেলাহীন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড রিদওয়ান ব্যবহার করে বোনাস পান। আমাকে এখানে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুজন কিছুটা অবাক হয়, কারণ ও দেখেছে ইশিকে এখান থেকে বের হতে। সুজন বলল, এই গুরু। আমি বললাম, হুম বল। সুজন বলল, কি বলবো? এখানে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, কই কিছু না তো। সুজন বলল, কথা লুকাচ্ছ কেন? গুরু, এমনটা কিন্তু কথা ছিল না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে বলছি, আগে পানিটা নিয়ে আসি, তারপর রুমে এসে তোমায় সবটা বলছি। সুজন বলল, আমায় দাও, আমি নিচে গিয়ে নিয়ে আসি। আমি বললাম, না থাক, তুমি রুমে যাও, আমি নিয়ে আসছি। সুজন বলল, আরে গুরু দাও তো, বলে জগটা আমার হাত থেকে নিয়ে নিচে চলে যায়, আর আমি চলে যাই রুমে। রুমের ভেতরে সোফায় হেলান দিয়ে বসে ইসির কথাগুলো ভাবছি। হঠাৎ নিচ থেকে চিৎকারের আওয়াজ পেলাম। আমি বললাম, কি হলো? নিচে চিৎকার করছে কে? আমি রুম থেকে বের হয়ে নিচে নামিনি, দোতলার উপরে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। দেখছি নিচে আমার আগে সবাই পৌঁছে গেছে ঘটনাস্থলে। নিশির সারা শরীর ভেজা, বুঝতে আর বাকি নাই কে করেছে, কারণ পাশেই জগ হাতে নিয়ে দাঁড়িয়ে নখ কামড়াচ্ছে সুজন। নিশি বলল, ইউ ইডিয়েট। সুজন বলল, ম্যাডাম দেখুন, আমি ইচ্ছে করে করিনি, প্লিজ বিশ্বাস করুন। আন্টি, আমি ইচ্ছে করে করিনি। অপরাধীর মতো মুখ করে মায়ের কাছে গিয়ে কথাটা বলল সুজন। মা বলল, নিশি মামনি ও তো ইচ্ছে করে করেনি বলছে, তুই আর রাগ করিস না, যা ভেতরে গিয়ে চেঞ্জ করে নে। খালামণি বলল, হুম যা, খালি খালি ওভার রিয়েক্ট করিস, তোদের দু বোনের স্বভাব। এইটুকু বলে খালামণি ইসির দিকে তাকিয়ে থেমে গেলেন। আর কিছু না বলে উনি চলে গেলেন, আর বাকিরা যার যার কাজে। ইসি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে, ওর মায়ের চলে যাওয়ার পথে তাকিয়ে। আর আমি উপরে দাঁড়িয়ে সবটা দেখলাম। কিছুক্ষণ পর সুজন পানি নিয়ে রুমে ঢুকলো। আমি বললাম, পানিটা অনিচ্ছাকৃত ভাবেই পড়েছিল? সুজন বলল, এটা কেমন প্রশ্ন গুরু, আমি ইচ্ছে করে কেন ফেলবো? আমি বললাম, আমি কিন্তু তোমাকে খুব ভালো করেই চিনি। সুজন আর আমি একসঙ্গে ট্রেনিং করেছি। আর্মিতে আসলেও সে মোটেও আর্মির মন মানসিকতা নিয়ে আসেনি, সব সময় কারো না কারো পিছু লাগতো। যখন আমাদের খুব কঠিন কাজ দেওয়া হতো, তখন ট্রেনিং শেষ করে ও ট্রেনারের পিছনে লাগতো আর নানাভাবে হেনস্থা করার চেষ্টা করত। সুজন বলল, আমি কিন্তু এখন অনেক পাল্টে গেছি, আর হ্যাঁ, এখন পানিটা অ্যাক্সিডেন্টালি পড়ে গেছে। আমি বললাম, আচ্ছা। সুজন বলল, বাদ দাও, তুমি এখন ওখানকার ঘটনা বলো। আমি বললাম, কখনকার? সুজন বলল, ভুলে গেলে? আরে ওই যে তুমি জগ নিয়ে দাঁড়িয়েছিলে স্ট্যাচুর মতো। আমি বললাম, ওহ আচ্ছা, বলছি শুনো। তারপর ওখানকার খণ্ডচিত্র আমি তুলে ধরি সুজনের কাছে, পুরোটা বলিনি, আর এটাও সে জানে না আমি এই বাড়ির ছেলে। সুজন বলল, ওহ আচ্ছা বুঝলাম। আমি বললাম, কি বুঝলে? সুজন বলল, যা বললে। আমি বললাম, আচ্ছা বাদ দাও, আর হ্যাঁ, তুমি না তুই করে বলার অভ্যাস করো, না হলে আবার সন্দেহের শিকার হতে হবে। সুজন বলল, হুম আচ্ছা ঠিক আছে। আমি বললাম, আর হ্যাঁ, এখানে কিন্তু আমার বন্ধুর অভিনয় করলে চলবে না, ভুলে কিন্তু যেও না, আমাদের আসল দায়িত্ব। সুজন বলল, ডোন্ট ওয়ারি গুরু। তারপর দুজনে মিলে ল্যাপটপে কাজ করতে বসি, যদিও কাজ না, আমি সুজনকে পূর্বের কাজগুলো বুঝিয়ে দিচ্ছি। সুজন বলল, হুম বুঝলাম, আর চিন্তা করো না, আমরা সবাই তো আছি। আমি বললাম, তোমরাই ভরসা, আমি একা কি করতে পারি আর। দুজনে এইভাবে কথা বলতে বলতে হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। আমি ফোনটা কেটে দিয়ে সুজনের দিকে তাকাই, দেখি সে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আমি বললাম, কাজ অনেক এগিয়ে গেছে সুজন। সুজন বলল, কে ছিল? আমি বললাম, চলো যাই আমরা গিয়ে পুরো ঘটনা শুনে আসি। আমি আর সুজন দুজনেই তৈরি হয়ে নেই বাইরে যাওয়ার উদ্দেশ্যে, আর বের হওয়ার সময় বাসায় বলে আসি আজ আমরা বাইরেই খেয়ে নেব, সুজনকে শহর ঘুরতে নিয়ে যাচ্ছি। আমরা দুজন বের হচ্ছি, আর ইসি বাইরে থেকে ভেতরে ঢুকছে। যাক, নিশ্চিন্ত হলাম, মনে হয় আজকে আর পিছু নিবে না। আমি বললাম, বাইকটা বের করে নিয়ে আসি। সুজন বলল, হুম। আমি বাইক নিয়ে এলে সুজন আমার পেছনে উঠে বসে, তারপর আমি চালানো শুরু করি। সুজন বলল, এখন আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, চলো গিয়েই দেখি, আমাদের জন্য গুড নিউজ নিয়ে বসে আছে। সুজন বলল, কে সে? আমি বললাম, আরে ভাই একটু অপেক্ষা কর। সুজন আর কিছু বলল না। আমার বাইকটা একটা বড় ক্যাফের সামনে ব্রেক মেরে থামিয়ে দিলাম। ওকে ইশারায় নামতে বললে সে নেমে যায়, আর আমি বাইকটাকে সাইডে পার্কিং করে ভেতরে চলে আসি। ভিতরে একটা কোনার টেবিলে দুটো ছেলে বসে আছে। আমি তাদের দিকে আঙ্গুল দেখিয়ে সুজনকে বলি, ওই যে দেখো, এদের দুজনের নাম, একজন নীরব, অন্যজন রাতুল। যে চারজন আমার সাথে আছে ওরা তাদের মধ্যে দুজন। সুজন বলল, আচ্ছা। আমি বললাম, চলো ভেতরে যাই। আমাকে দেখে ওরা দুজন উঠে দাঁড়ালো। নীরব বলল, হ্যালো স্যার, কেমন আছেন? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? রাতুল বলল, জি স্যার, আমরাও ভালো। আমি বললাম, এ হলো সুজন সরকার। সুজন বলল, হ্যালো। সে দুজনের সাথে কুশল বিনিময় করে নিল, আর আমি ওদের পরিচয় দিয়ে দিলাম। আমি বললাম, কি অর্ডার করব বলো, কি নেবে? রাতুল বলল, কিছু না স্যার, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। সুজন বলল, আমরাও তো সেম। আমি বললাম,
বললাম তাহলে 4টা কফি অর্ডার করে দেই। যেই কথা সেই কাজ, ওয়েটারকে ডেকে অর্ডার করে দিলাম। আমি বললাম এবার কাজের কথা বলো। নীরব বলল স্যার সবকিছু এখন পানির মতো পরিষ্কার। বলেই ওরা সব বলা শুরু করলো। আমি বললাম গুড জব ফর এভরিওয়ান। আমাদের কথা সুজন বুঝতে পারেনি, তাই সে বলে তাকে যেন এখানেই সবটা বুঝিয়ে বলা হয়। আমি বললাম ঠিক আছে বলছি, শুধুমাত্র তোকে না আমার পাঠক পাঠিকাদেরও বলি ঘটনা, যার খণ্ডচিত্র তাদের আগে থেকেই জানা। সুজন বলল বলো। আমি বললাম চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম তো শুনেছিস? সুজন বলল আমি বললাম এই কোম্পানির বর্তমান কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী আর উত্তরসূরি তার পুত্র রোহান চৌধুরী, কিন্তু রোহানের পিতা রৌফ চৌধুরী নন। সুজন বলল তাহলে কে? আমি বললাম বলছি, রোহানের মা রাবেয়া চৌধুরী আর নানা ছিলেন রহমান চৌধুরী, যার কোনো ছেলে সন্তান ছিল না। রহমান চৌধুরী তার কন্যা রাবেয়া চৌধুরীকে বিয়ে দেন একজন ব্যবসায়ীর সাথে, যার নাম রেজওয়ান চৌধুরী। দুর্ভাগ্যজনকভাবে রোহানের জন্মের 1 বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান রোহানের বাবা। এই অল্প বয়সে মেয়েকে বিধবা হতে দেখে ভেঙে পড়েন মিস্টার রহমান চৌধুরী। এরই মধ্যে একদিন তিনি ব্যবসার কাজে দেশের বাইরে যান এবং সেখানে একজন সুদর্শন ছেলের সাথে দেখা হয়। ছেলেটি বিদেশে মিস্টার রহমান চৌধুরীকে অনেক সাহায্য করে, তার খেয়াল রেখেছে, সব কাজে সাহায্য করেছে। ছেলেটি ছিল ভাগ্যান্বেষী একজন মানুষ। সে কাজের উদ্দেশ্যে গিয়েছিল সেখানে, আর তখনই দেখা হয়ে যায় মিস্টার চৌধুরীর সাথে। ধীরে ধীরে সে হয়ে ওঠে রহমান চৌধুরীর একজন বিশ্বস্ত সহযোগী। সেই বিশ্বস্ত লোকটাই হলেন বর্তমান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কর্ণধার মিস্টার রৌফ চৌধুরী। সুজন বলল বাহ, এ তো দেখি সেই রকম ভাগ্য গুরু। আমি বললাম রৌফ সাহেব অতি চালাক একটা প্রাণী। রহমান সাহেবের ভেঙে পড়ার কারণটা খুব ভালো করেই বুঝে নেয়। রোহানের যখন 3 বছর বয়স তখনই সাহস করে প্রস্তাব করে বসে তিনি রাবেয়া চৌধুরীকে বিয়ে করতে চান, আর রোহানকে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। রাতুল বলল স্যার দাবার চাল কিন্তু মাঝখানে আরো চেলেছেন উনি। আমি বললাম কি রকম? নীরব বলল স্যার মিস্টার চৌধুরী কিন্তু আগে থেকেই বিবাহিত ছিল। আমি বললাম কি? রাতুল বলল আজকের খবর তো এটাই। নীরব বলল রাফসান চৌধুরী মিস্টার রৌফ চৌধুরীর আগের স্ত্রীর ছেলে। আমি ওদের কথা শুনে পুরোই হা। নীরব বলল অবাক আমরাও হয়েছিলাম, এজন্যই আপনাকে ডেকেছি স্যার। নীরব বলল হাসপাতালে রাফসানের কেবিনে বসে থাকা মহিলা উনি রাফসানের মা আর রৌফ চৌধুরীর প্রথম স্ত্রী। সুজন বলল ওয়েট, কি বললে প্রথম স্ত্রী? তার মানে সে আগে থেকেই বিবাহিত। আমি বললাম জল তো সেদিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। রাতুল বলল শুধু তাই নয় স্যার, সে যে বিবাহিত এই কথাটা তিনি লুকিয়ে গেছেন সবার কাছ থেকে। বাংলাদেশে আসার পর রহমান চৌধুরীর সাথে কাজ করে এবং রহমান সাহেবের চক্ষু অগোচরে অঢেল টাকা পয়সা হাতিয়ে নিজের ব্যাংক ব্যালেন্স করে নেন, আর তারপর আগের স্ত্রী আর ছেলেকে পাঠিয়ে দেন বিদেশে। সেখানেই বড় হয় রাফসান চৌধুরী, আর এদিকে উনি চালিয়ে যান উনার লীলা খেলা। আমি বললাম বাহ, ঘটনা এখন জলের মতো পরিষ্কার, এক ধাক্কায় কেসটা সমাধান হয়ে গেল। রাতুল বলল তবে স্যার একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম কেমন? রাতুল বলল আমরা খুব কষ্টে রৌফ চৌধুরীর পূর্ব বায়োডাটা খুঁজে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু তার করা ক্রাইমের বিরুদ্ধে কোনো জোরালো প্রমাণ পাইনি স্যার। নীরব বলল এক্ষেত্রে সে অনেক পাকা খেলোয়াড়। আমি বললাম তবে রৌফ চৌধুরীও জানে না উনার পেছনের এত তথ্য লিক হয়ে গেছে। আরো হবে, তোমরা তোমাদের মতো কাজ করে যাও, পরবর্তী নির্দেশনা আসার আগে যেমন বলা হয়েছে তেমন করে যাও, আর রৌফ চৌধুরী উনাকে আমি দেখে নিচ্ছি। সুজন বলল প্ল্যান কি এখন গুরু? আমি বললাম রাতুল আয়াস তোমরা বাসায় চলে যাও, খুব সাবধানে থাকবে। আমি সুজনকে নিয়ে এক জায়গায় যাচ্ছি, সেখান থেকে তোমাদের বাসায় যাব, আর আজকে সবাই তোমাদের ওইখানে দুপুরের খাবার খাবো এবং সেখানেই প্ল্যান সম্পর্কে জানতে পারবে। এখন তোমরা আসতে পারো। ওরা দুজন বলল ওকে স্যার, এই বলে উঠে চলে গেল। আমি সুজনকে নিয়ে আবারও বাইক স্টার্ট দিলাম। সুজন বলল রৌফ চৌধুরী তো মহা ধরিবাজ, তাকে ধরতে হলে আমাদেরও ধরিবাজগিরির পিএইচডি করতে হবে। আমি বললাম আমার অলরেডি করা আছে, সময় হলে টের পাবে, এখন চলো সামনে যাই। সুজন বলল আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আমি বললাম আরেকজনের সাথে দেখা করতে। সুজন বলল কে সে? আমি বললাম গিয়েই দেখি। সুজন আর কিছু বলল না। কিছুক্ষণ পর আমি একটা বড় খাবার দোকানের সামনে বাইকটা রেখে ভেতরে ঢুকে গেলাম। সেখানে একজন বসে আছে আমাদের জন্য। আমাকে দেখে সে স্যালুট জানালো। আমি বললাম বসো। রাজন বলল স্যার আপনি এখানে? সুজন বলল আমি তোমাদের সাথে যোগ দিয়েছি এই কেসের ব্যাপারে। আমি বললাম তোমরা দুজন দুজনকে চিনো? তারপর খুলে বলল তাদের পূর্ব পরিচয়, যা আপনাদের না জানলেও চলবে। রাজন বলল স্যার এই নিন, বলেই আমার দিকে একটা ফাইল বাড়িয়ে দেয়। আমি বললাম দাও। আমি ফাইলটা খুলে দেখছি, সাথে সাথেই সুজন ফাইলের ভেতরে মেয়েটার ছবিটা দেখে বলে গুরু এ তো। আমি বললাম এত ভাবতে হবে না, আমি বলছি ওর নাম ঈশিতা জামান। আমরা যে বাড়িতে উঠেছি তুমি তাকে সেখানেই দেখেছো, আর ওটা ওদের ওই বাড়ি। সুজন বলল আচ্ছা। আমি বললাম ও আইপিএস অফিসার। রাজন বলল ইয়েস স্যার, তবে এরা সিক্রেট ভাবে কাজ করে, বিশেষ কিছু মানুষ ছাড়া আর বেশি কেউ এদের চিনে না। আমি বললাম এবার বুঝতে পারছি বাড়ির কেউ কেন জানে না, সবকিছুই পরিষ্কার হতে চলেছে। সুজন বলল এই কেসের সাথে এই মেয়ের কি সম্পর্ক? আমি বললাম আছে। রাজন তুমি এখন আসতে পারো, সাবধানে থেকো
কেমন? রাজন বলল ওকে স্যার। বলেই রাজন এখান থেকে চলে যায় আর আমি সুজনকে নিয়ে চলে আসি রাতুলদের ফ্ল্যাটে। রাস্তায় আসতে আসতে খুলে বলি এই কেসের সাথে ইসির সম্পর্ক কি। এখানে এসে আমি ওদের সাথে কিছু প্ল্যান করে নিলাম। প্ল্যান আপনারা জানতে পারবেন পরে। রাতুল বলল আপনি চাকরি ছেড়ে দিলে আমরা কি সেখানেই থাকবো? আমি বললাম আপাতত থাকবে। নীরব বলল আচ্ছা ঠিক আছে, তবে স্যার। আমি বললাম কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। ওরা সবাই একসাথে বলে ওকে স্যার। ওদের সাথে আরো কিছুক্ষণ কথাবার্তা বলার পর আমরা দুজনেই চলে আসি বাড়িতে। আমি ভেতরে ঢুকছি তখন বাবা পেছন থেকে ডাক দিলেন। আমি বললাম জি আঙ্কেল। বাবা বলল আগামীকাল কিন্তু তৈরি থেকো তোমরা দুজন। আমি বললাম কেন? বাবা বলল কাল ওদের বউ ভাত, ভুলে গেলে? আমি চাই তোমরা দুজনও যাবে। আমি বললাম আঙ্কেল আমি না গেলে হয় না? বাবা বলল না হয় না। আমি বললাম আচ্ছা, বলে নিজের রুমে চলে এলাম। মনে মনে বাবাকে অনেক ধন্যবাদ দিলাম, কারণ বাবা না বললেও আমরা কাল সেখানে অবশ্যই যেতাম। বাবা বলে ডিমান্ডটা একটু বাড়িয়ে দিল। আমি বললাম সুজন তৈরি থাকিস, কাল যেতে হবে। সুজন বলল কোথায়? আমি বললাম চৌধুরী বাড়িতে, সেখান থেকে শুরু হবে আসল খেলা। সুজন বলল তুমি ঠিক কি করতে চলেছ বলো তো গুরু? আমি বললাম আবার তুমি? সুজন বলল সরি, তুই আর ভুল হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নে। সুজন চলে গেল ওয়াশরুমের দিকে আর আমি ব্যালকনির দিকে পা বাড়ালাম। বিকেল 4টা বাজে এখন। বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে আমার। বাগানের অর্ধেক অংশে ছায়া পড়ে গেছে আর অর্ধেক অংশে এখন সূর্য বিদ্যমান। অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য, চোখ ফেরাতে ইচ্ছে করছে না আমার। অনেকক্ষণ এভাবেই এখানে একা একা দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পরে সুজন এসে আমার পাশে দাঁড়ালো। তারপর দুজনে একসাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। তখন ওই হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সিনিয়র স্যার দেখে তাড়াতাড়ি হাতে নিলাম। আমি বললাম হ্যালো স্যার। স্যার বলল হ্যালো আদিব, কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? স্যার বলল ভালো। তা তোমাদের ওইখানে কাজের কি খবর? আমি বললাম স্যার আমরা অনেকটা এগিয়ে গেছি। স্যার বলল ওয়েল ডান, আমি জানতাম তোমরা পারবে। আমি বললাম ইনশাআল্লাহ স্যার, খুব তাড়াতাড়ি এর একটা বিহিত করে ফেলবো আশা করি। স্যারের সাথে প্রায় আধা ঘন্টা কথা বলার পর ফোন কেটে দেই আর ল্যাপটপ নিয়ে বসে দুজনেই কাজে ব্যস্ত হয়ে যাই। আমরা রুমে বসে কাজ করছি আর এদিকে ঘড়ির কাঁটা তরতর করে এগিয়ে চলেছে। রাতের খাবারের সময় হয়ে গেছে আর তাই আমি সুজনকে বলি নিচে চলার জন্য, খাবার খেতে হবে। তারপর দুজনেই নিচে চলে আসি। আমরা আসার পর এক এক করে সবাই আসে। সুজন বসেছিল ভাইয়ার পাশের চেয়ারে। হঠাৎ ওর ফোন চলে আসায় উঠে কিছুটা দূরে চলে যায় কথা বলতে বলতে। সেই ফাঁকে একজন এসে ওর চেয়ার দখল করে বসে পড়ে। সুজন এসে দেখে এই পাশের চেয়ারগুলো সব ব্লক আর তার স্পষ্ট মনে আছে সে এই পাশেই বসেছিল। সুজন বলল এ কি, আমার চেয়ার দখল করলো কে? বাবা বলল ঠিকই তো, যিনি বসেছেন তিনি খেয়েই চলেছেন, তার নাকি খুব তাড়া। বাংলাদেশের ফ্রেন্ডরা তার জন্য ওয়েট করতেছে। আশা করি বুঝতেই পারছেন কে বসেছে। সুজন কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আমি বললাম এই সুজন এই পাশে বসে পড়। সুজন কিছু বলল না। নিশির পেছনে কেউ কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই, আপন মনে খেয়ে যাচ্ছে। আমি বললাম তুই বসবি কিনা? এবার নিশি ঘাড়টা পাকা করে পেছনে তাকায়। সুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সকালের কাহিনী মনে পড়ে। নিশি বলল হেই ইডিয়েট, মনি ও এখানে কি করে? মা বলল কি করে মানে? ও তো এখানেই থাকবে। নিশি বলল মানেটা কি? আঙ্কেল বলল এত মানে তোমার বুঝতে হবে না, চুপচাপ খাও। খালামণি বলল সুজন তুমি এই চেয়ারে বসে পড়ো। সুজন আর কিছু না বলে খালামণির বলা চেয়ারে বসে পড়লো আর নিশি চোখ কটমট করে ওর দিকে তাকিয়ে আবার খাওয়া শুরু করলো। খাবার টেবিলে সবাই অনেক কথাবার্তা বলে, হাসাহাসি করে। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসি। আমি বললাম সুজন এখন ঘুমিয়ে পড়ো, আর কাল কি করতে হবে মনে আছে তো? সুজন বলল খুব ভালো করে। তারপর দুজনে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল থেকে শুরু অন্যরকম চাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।